পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত আইইউটির ২ শিক্ষার্থীর দাফন, আরেকজনের জানাজা বাদ জোহর। বিদ্যুৎ বিভাগের ৭ জন সাময়িক বরখাস্ত। তাকে বড় করবে, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো। এখানে দায়ী কারা সেটা অবশ্যই তদন্ত হওয়া উচিত। কুমিল্লায় আবাসিকে গ্যাস সংযোগ বাণিজ্যের হোতারা ধরাছোঁয়ার বাইরে ৩ তদন্ত কমিটিরই কার্যক্রম নিয়ে প্রশ্ন। শস্যের মধ্যেই ভূত বলছেন সচেতন মহল। নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা এবং দোষী ব্যক্তিকে নির্দোষ সাব্যস্ত করার একটি চক্রান্ত সেখানটায় মধ্যে তারা পড়ে গিয়েছেন এবং এখানটা যে আর্থিক লেনদেন হয় নাই এমন কথা বলা যাবে না। বরিশালে ২৩ বছর ধরে বন্ধ সমবায় ব্যাংকের জমিতে স্বার্থান্বেষীদের নজর। ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী আমলে ভবন বানায় ব্যবস্থাপনা কমিটি। নীলফামারীর সৈয়দপুরে জন্ম নিবন্ধনে ভুলের ছড়াছড়ি, সন্তানের স্কুলে ভর্তি নিয়ে বিড়ম্বনায় অভিভাবকরা। তথ্য সংশোধনের আবেদন করেও মিলছে না সুরাহা। ওনারাই আবেদন করে দিছে অনলাইনে, আবার ওনারা বলতেছে এখন নামে ভুল, আপনারা সংশোধন করে আনেন। প্রায় ২ বছর ধরে আমরা অনেক সমস্যায় আছি। ভুল আমরা করিনি, তাহলে আমার বই আছে একটা, আপনার অনলাইনে এটা তো অনলাইনে, সেটা একদম সার্ভারের ব্যাপার। আমন্ত্রণ সবাইকে সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত আইইউটির শিক্ষার্থীদের বাড়িতে চলছে শোকের মাতম। জানাজা শেষে ২ জনের দাফন সম্পন্ন হয়েছে। জুবাইর রহমান সাকিবকে দাফন করা হয়েছে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুরে। সকাল ১০টায় জানাজায় অংশ নেন সহপাঠী স্বজন সহ গ্রামবাসীরা। এর আগে গতরাতে সাকিবের মরদেহ ময়মনসিংহ মেডিকেল থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়। আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। আরেক শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাইমের বাড়ি ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায়। সকালে শস্যদীর ফতেহপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে গতরাতে এই শিক্ষার্থীর মরদেহ বাড়িতে নেওয়ার পর নেমে আসে শোকের ছায়া। নাইমকে শেষবারের মতো দেখতে ভিড় জমায় পাড়া প্রতিবেশীরা। সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় এবং তার ক্ষতিটা কোনোভাবে পূরণ করার নয়। ভাই অনেক কষ্ট করে লালন পালন করছে, বড় করছে, অনেক স্বপ্ন যে তাকে বড় করবে, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো। ভার্সিটি কর্তৃপক্ষ এটা নিয়ে দেখা উচিত যে এখানে দায়ী কারা সেটা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। রংপুর মহানগরীর জুম্মা পাড়ায়ও শোকাচ্ছন্ন পরিবেশ। গতরাতেই নিজ গ্রামে পৌঁছায় শিক্ষার্থী মোস্তাকিম রহমান মাহিনীর মরদেহ। বাদ জোহর নুরুল উলিম করিমিয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হবে তাকে। এদিকে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে পৃথক ২টি কমিটি গঠন করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিহত শিক্ষার্থী মোস্তাকিম রহমান মাহিনের বাড়িতে আছেন রংপুরের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাজহার, বাদ জোহর তো মাহিনের জানাজা দাফন, শেষ বিদায়ের প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে জানাবেন? বাদ জোহর তো যে নুরুল যে করিমিয়া যে মাদ্রাসা আছে রংপুরে একটি অনেক বড় মাদ্রাসা, সেই মাদ্রাসা মাঠেই তার নামাজে জানাজা হবে। এরপর তাকে মুন্সিপাড়া কবরস্থানে সমাহিত করা হবে, যেটি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পুরো যে মাহিনীর যে বাড়ির, যদি আমরা সামনের অবস্থাটা আপনাকে একটু দেখাতে পারি, ভেতরের অবস্থা আসলে দেখানোর মতো নয়, এতটাই শোকার্ত। এবং যারা আসছেন অর্থাৎ তার সবার চোখে আমরা জল দেখতে পাচ্ছি। তারা একবার করে এই যে ফ্রিজিং যে লাশবাহী যে গাড়িটি আছে, গাড়িটিতে রাখা হয়েছে মাহিনের লাশ। এবং এই লাশটি গত
গতকাল যে রাত 1:30টায় আসা হয়েছে এবং তার যে চাচা হাসানুর রহমান তিনি যেটি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই লাশটি এখানে দিয়ে গেছেন। তবে হাসানুর রহমান তিনি যেটি বলবার চেষ্টা করছেন, আমরা কিছুক্ষণ আগে তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এটি দুর্ঘটনা শুধু নয়, অবহেলাজনিত দুর্ঘটনা এবং এর সাথে পল্লী বিদ্যুৎ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেউই কিন্তু দায় এড়াতে পারবে না এবং একটা সিস্টেমও দায় এড়াতে পারবে না। এই সব সিস্টেমকে একত্রিত করে একটি তদন্ত কমিটি করার তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটি যেন শুধু তদন্ত কমিটি না হয়, এটা যেন একটা অ্যাকশন হয়, সেই দাবি কিন্তু তিনি করেছেন এবং তার এই দাবিটা হচ্ছে এরকম যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এই সেজন্যই তিনি একটি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং একই সাথে এই যে মাহিন কিন্তু মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর 3য় বর্ষের ছাত্র ছিলেন, তার বাবা একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। এই পুরো যে জুমাপাড়া এলাকাটি এবং সবার মধ্যে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং তারা যেটা বলবার চেষ্টা করছেন, এই ধরনের ঘটনার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে কিন্তু এটি পুনরাবৃত্তি হবে, যেটা বাংলাদেশের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে না। সোহার, মাজহার, ধন্যবাদ আপনাকে। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 2 বন্ধু সহ মোটরসাইকেলের 4 আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায় সকালে 2 বন্ধু মোটরসাইকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। উল্লাপাড়ার বলিয়া বাজারে ঢাকাগামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে নিহত হন শরীফুল ও নাইম। এছাড়া শনিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় লরির ধাক্কায় মোটরসাইকেলে 2 আরোহী মারা গেছেন, তাদের নাম পরিচয় জানা যায়নি। কুমিল্লায় আবাসিকে গ্যাস সংযোগ বাণিজ্যের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। বিষয়টি খতিয়ে দেখতে গঠিত 3 কমিটির তদন্ত কাজ নিয়েও রয়েছে প্রশ্ন। সচেতন মহল বলছে ভূত আসলে শস্যের মধ্যেই। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের অনিয়ম দুর্নীতি নিয়ে খোকন চৌধুরীর অনুসন্ধানী প্রতিবেদনের শেষ পর্ব দেখুন আজ। বৈধ আবাসিক গ্যাস সংযোগ পেতে নিয়ম অনুযায়ী গ্রাহকের আবেদনের পর বাখরাবাদ কর্তৃক জরিপ, চাহিদাপত্র তৈরি সহ 9টি দপ্তরের অন্তত 23টি ধাপ পেরোতে হয়। এরপর গ্রাহকের চুলায় আগুন জ্বলে। কুমিল্লার মুরাদনগরে 4 বছর আগে অবৈধ বলে বিচ্ছিন্ন করা অনেক সংযোগের ক্ষেত্রেই দেখা যায় সব ধাপ সম্পন্ন করেই সংযোগ পান গ্রাহকরা। প্রাপ্ত সকল নথিপত্রে দেখা যায় গ্রাহক সংযোগের সবগুলো ধাপই সম্পূর্ণ। তাহলে প্রশ্ন ওঠে, এসব সংযোগ বিচ্ছিন্ন করা হলো কেন? উত্তর জানতে অনুমোদনপত্র ও চাহিদাপত্রে স্বাক্ষর করা কর্তাদের খোঁজে যমুনা। বিজিডিসিএল এর তৎকালীন উপব্যবস্থাপক ইনচার্জ মোহাম্মদ বাপ্পি শাহরিয়ার বর্তমানে ফেনীতে কর্মরত। ক্যামেরা দেখেই দরজা বন্ধ করে দেন তিনি, আর বারবার ফোন করেও তৎকালীন সহকারী প্রকৌশলী অতুল কুমার নাগের বক্তব্য পাওয়া যায়নি। যমুনার অনুসন্ধানে দেখা যায় অতুল কুমার নাগ ও বাপ্পি শাহরিয়ারের 2016 সালের মাসিক অগ্রগতির একাধিক রিপোর্টে সংযোগের প্রকৃত সংখ্যা ঘষামাজা। অভিযোগ আছে অন্য কর্মকর্তার স্বাক্ষর নকল করে ভুয়া প্রতিবেদন জমা দেয়ারও। নিজেদের অনিয়ম দুর্নীতি যাতে ধরা না পড়ে সেজন্যই এমন অপকৌশল বলে অভিযোগ উঠেছে। আরেক অভিযুক্ত তৎকালীন রাজস্ব সহকারী ব্যবস্থাপকের দাবি সম্পূর্ণ নির্দোষ তিনি। যে কাগজটা আমার কাছে সাবমিট করার আগে 1 কপি ছিল, ওটার সাথে মিল করে দেখি যে এটা সংখ্যা মিলতেছে না। তখন দেখি যে ওটা কোনোটা সই জাল করা, আবার কোনোটা গসামাজা করা। এটা কুমিল্লা সাবমিট করার সময়, সাবমিট করার আগেই এটা মাঝপথে এটা ফ্লুইড বা গসামাজা করে এখানে জালিয়াতি করা হয়েছে। প্রথম তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, পাইপলাইনটি অবৈধ জানা সত্ত্বেও সংযোগের উপর বিল বই ইস্যু ও কম্পিউটারে তথ্য এন্ট্রিতে বাপ্পি শাহরিয়ার, অতুল কুমার নাগ, গোলাম হায়দার ও খলিলুর রহমান জড়িত। পরে বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, মূল নথি না পাওয়ায় কোনো কর্মকর্তা কর্মচারী নিশ্চিতভাবে অবৈধ গ্যাস সংযোগের সাথে সম্পৃক্ত থাকার জোরালো প্রমাণ পাওয়া সম্ভব হয়নি। 2 কমিটির 2 রকম প্রতিবেদনের পর গঠিত 3য় কমিটি আবার প্রথম কমিটির সাথে একমত হয়। প্রশ্ন উঠেছে কমিটিগুলোর তদন্ত কাজ নিয়েও। কারোর বিরুদ্ধে অভিযোগ আমরা দিয়েছিলাম, এরকম কিছু তো আমরা জানি। তো এখন রাখেন, এগুলো আমি আপনাদেরকে বুঝে নিই, তারপরে কথা বলি। কাগজপত্র এগুলি পাওয়া যায় নাই মনে হয়, এটা তো আর তেমন যেটা আগের ঘটনা তো আমি আসলে এই মুহূর্তে ক্লিয়ার বলতে পারতেছি না। কমিটির আপনার সদস্য সচিব ছিল মনে হয় মিনহাজ, ওই এগুলি একটু ঘাটাঘাটি করছে কম বেশি। আসলে আমার তো রিটায়ারমেন্টের সময় হয়ে গেছিল তখন, যার কারণে আমি আসলে অতটা মনোযোগ দিতে পারি। 2টা কমিটি যেহেতু সবার সঙ্গে কথা বলে বক্তব্য নিয়ে রিপোর্ট দিছে,
সেখানে টিমের সঙ্গে বা আদার্স লোকের সঙ্গে কথা বলার সেখানে কোনো আমি আমার কমিটি সেটা মনে করেনি। দুই কমিটির রিপোর্টটাকে অ্যানালাইসিস করি, আমরা কম্পারেটিভ স্টাডি করে প্রথম কমিটির সঙ্গে একমত পোষণ করেছি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, জড়িত ঊর্ধ্বতন কর্তাদের আড়াল করতেই যেনতেন প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটিগুলো। আর বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আইনি মতামত নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হবে। নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা এবং দোষী ব্যক্তিদেরকে নির্দোষ সাব্যস্ত করার একটি চক্রান্ত সেখানটায় মধ্যে তারা পড়ে গিয়েছেন, এবং এখানটা যে আর্থিক লেনদেন হয় নাই এমন কথা বলা যাবে না। এটা আমরা আসলে যেহেতু একটা সাবজেক্টিভ ম্যাটার, তো এটা একটা মামলা হয়ে আছে, এটা একটা আইনি মতামত নিয়ে আমরা ডিসিশনে যাবো ইনশাআল্লাহ। অনিয়মের বেড়াজালে আটকা বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনকে বাঁচাতে কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। চট্টগ্রামে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে 3টি ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9:30টায় আনোয়ারা উপজেলার মুজাট্টিক মোড়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবস্থান নেয় তারা। এ সময় দুপাশে দেখা দেয় তীব্র যানজট। চাকরিচ্যুতদের ভাষ্য, যথাযথ প্রক্রিয়া মেনেই এস আলমের মালিকানাধীন ইউনিয়ন ইসলামী ও সোশ্যাল ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন তারা। সরকার পতনের পর প্রায় 1,500 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা। সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে বেলা 11টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যায়। একসময় উদ্যোক্তা ও কৃষক পর্যায়ে ঋণ দেয়া বরিশাল সমবায় ব্যাংক 23 বছর ধরে বন্ধ। প্রায় 25 কোটি টাকার সম্পত্তি, তাতেই চোখ পড়েছে স্বার্থান্বেষী একটি মহলের। সমবায় কর্মকর্তারা বলছেন, ক্ষমতা অপব্যবহার করে জমিতে 3 তলা ভবন নির্মাণের পর ভাড়া দিয়েছে সাবেক ব্যবস্থাপনা কমিটি। সরকার পতনের পর জমিটি ভোগ দখলের দিকে নজর নানাজনের। উদ্যোক্তা ও কৃষক পর্যায়ে ঋণ দেওয়ার লক্ষ্যে 1913 সালে যাত্রা শুরু করে বরিশাল সমবায় ব্যাংক। নগরীর বগুড়া রোডে 36% জমিতে গড়ে ওঠে নিজস্ব ভবন। অনেক ঋণ গ্রহীতার মৃত্যু সহ নানা জটিলতায় 2001 সাল থেকে বন্ধ হয়ে যায় ব্যাংকের কার্যক্রম। এরপর থেকে সম্পত্তি দেখভালের দায়িত্বে আছেন একজন কর্মচারী। তবে থেমে নেই জালিয়াতি। ব্যাংকের জমি নিজের দাবি করে এরই মধ্যে মামলাও করেছেন একজন এসে বলতেছে যে আমি মামলা করছি, এখানে 8% জমি আমার। আর একজন বলতেছে যে আমি এখানে একটা করব, আরেকজন বলতেছে যে করব। এটা মানে এটার মা বাপ নাই বললেই তারা এরকম করতেছে। সমবায় কর্মকর্তারা বলছেন, ব্যাংকের সম্পত্তি অপব্যবহারের শুরুটা হয়েছে আগের ব্যবস্থাপনা কমিটির আমলে। 2016 সাল থেকে 9 বছর কমিটির সভাপতি ছিলেন সাবেক সিটি মেয়র শ্রেণিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। তার আস্থাভাজন আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুলকে আহ্বায়ক করে গঠন করা হয় ব্যাংকের বিক্রয় ও নির্মাণ তদারকি উপকমিটি। এরপরই ব্যাংকের জমিতে 3 তলা ভবন নির্মাণ করেন টুটুল। এই সংক্রান্ত আমি যখন আমার ফাইলটা দেখতে যাই যে সমবায় ব্যাংকের যে নথিটা আমাদের অফিসে আছে, সেই নথিতে আসলে কোনো পত্র নাই, কোনো কিছুই নাই। যে বিল্ডিংটা কিভাবে হলো, কিভাবে আসলো, কে করলো, কার অনুমতিতে করলো। জায়গাটা নিছে তার কই, চুক্তিপত্র কই নেই। আচ্ছা, এই যে জায়গাটা নিছে তাহলে মিটিংটা কই, মিটিংও মনে হয় সেরকম ডিসিশন আছে, মিটিংও ডিসিশন নেই। বুঝছেন, মানে অব্যবস্থাপনা। প্রায় 69 লাখ টাকা অগ্রিম নিয়ে মাসে 40,000 টাকায় 3,000 বর্গ ফুটের ভবনটি ভাড়া দিয়েছেন টুটুল। ভারতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। টুটুল মামাই ইনভেস্ট করছে, সব সেই করছে, তারই রাইটস আছে, অন্য কেউ রাইটস নেই। পরে কই হ্যাগো যে পাস করা, হ্যাগো তো অগত দেশেলে না, ওরা তো আর চালায় নাই। ও কাজ দিয়ে আমি লিখিত নিয়ে গেছি। এটা আমরা যারা প্রকৃত সমবায়ী তাদের জন্য খুবই দুঃখজনক। এখন আমাদের সমবায় জমি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, অতি দ্রুত আমাদের এই সমবায় সম্পত্তি আমাদের সমবায়ীদের মধ্যে বুঝিয়ে দেওয়া হোক। বর্তমানে ওটা অ্যাডহক কমিটি চলতেছে, পরবর্তীতে নির্বাচিত কমিটি আসলে আমরা এই বিষয়টা আইনগতভাবে সব দিকগুলো ভালোভাবে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এসব অনিয়মের সাথে সমবায়ের তৎকালীন ও বর্তমান কিছু কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনে লিখিত দিয়েছেন কয়েকজন সমবায়ী।
কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 6 নেতাকর্মী সহ সাবেক উপজেলা চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের বালুচড়া বাজারে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন। তারা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের মুক্তির দাবি জানান। মিছিলের সেই ভিডিও আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকেও শেয়ার করা হয়। পরে রাতে নাশকতার অভিযোগে 6 নেতাকর্মী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফরজুল সিরাজকে আটক করে পুলিশ। সন্তানকে স্কুলে ভর্তি সহ নানা কাজে অভিভাবকের জন্ম নিবন্ধন কপি বাধ্যতামূলক করেছে সরকার, কিন্তু নীলফামারী সৈয়দপুর পৌরসভায় এ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এক যুগ আগে হাতে লেখা জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপির জন্য আবেদন করেই বেঁধেছে বিপত্তি। নামের অমিল মিল নেই জন্মসালেও। তথ্য সংশোধনের জন্য আবেদন করে পৌরসভা ডিসি অফিসে দিনের পর দিন ঘুরলেও মিলছে না সমাধান। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ আলী সম্প্রতি মেয়েকে স্কুলে ভর্তির জন্য নিজের জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপির আবেদন করে জানতে পারেন নিজের নামসহ বাবা মা এমনকি জন্ম তারিখও ভুল রয়েছে। কাগজে সব ঠিক আছে, কিন্তু ওনারা অনলাইনে মিল হয় না, সব কিছু ভুল। আমার নাম ভুল, বাবার নামও ভুল, মায়ের নামও ভুল। প্রায় একই রকম ভুলের শিকার বানিয়াপাড়া এলাকার শাবনাজ আক্তারের পরিবার। হাতে থাকা অ্যানালগ কপিতে তথ্য সঠিক থাকলেও অনলাইনে ভুল তথ্য। আমি স্কুলে বাচ্চাকে ভর্তি করতে যাই, তখন আমাকে চাইছিল যে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন করে নিয়ে আসবেন। তো নিয়ে আসছি যখন, তখন আমার নামের ভুল দেখাচ্ছে। এমন শত শত অভিযোগ নিয়ে প্রতিদিন পৌরসভার জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন কক্ষে ভিড় করছেন ভুক্তভোগীরা। 2012 সালের আগে অনলাইনে যাদের ডাটা এন্ট্রি করা হয়েছে এমন কয়েক হাজার মানুষ পড়েছেন ভোগান্তিতে। আমরা নীলফামারী গেলাম, নীলফামারীতেও হইতেছে না। যা পৌরসভা আমরা কাগজ পাঠিয়ে দিব, পৌরসভাতে আসলাম বলে কাগজ আসতেছে না, আবার যাবো নীলফামারী। ওনারাই আবেদন করে দিছে অনলাইনে, আবার ওনারা বলতেছে এখন নামে ভুল, আপনারা সংশোধন করে আনেন। যারা বানাইছে তারা নিজেভাবে করে বসাই দিছে জন্ম তারিখ। এখন ওনার আইডি কার্ড ঠিক করার জন্য তো বাচ্চাদেরটা হচ্ছে না। প্রায় 2 বছর ধরে আমরা অনেক সমস্যায় আছি। 2012 সালে জন্ম নিবন্ধনের ডাটা এন্ট্রিতে সারা দেশে প্রথম হয়েছিল সৈয়দপুর পৌরসভা। সেবাগ্রহীতাদের অভিযোগ সে সময় তড়িঘড়ি আর খেয়াল খুশি মতো তথ্য সংগ্রহ করা হয়। পরে প্রায় 50,000 মানুষের জন্ম নিবন্ধন সনদের ভুল তথ্য আপলোড করা হয় অনলাইনে। একটা টেন্ডারের মাধ্যমে করা হয়েছিল, আমাদের সৈয়দপুর প্লাজায় এগুলো ডাটা এন্ট্রি করা হয়েছিল। তা তাদেরকে করার পরে যখন ডাটা এন্ট্রি যারা বুঝাই নিবে, হয়তো বা বুঝাই নেয়নি, সেই জন্য এতগুলো ক্যাব আমরা দেখতেছি। যারা ডাটা এন্ট্রি করছে লেজার ফলো করেনি, না ফলো করে ডাটা এন্ট্রি করা হয়েছে, দেখা যাচ্ছে লেজারে একটা নাম, ডাটা এন্ট্রি করা আছে আরেকটা নাম। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বরত এই কর্মকর্তা। ভুল আমরা করিনি। তাহলে আমার বই আছে একটা, আপনার অনলাইনে, এটা তো অনলাইনে, সেটা একদম সার্ভারের ব্যাপার। জনভোগান্তি নিরসনে ভুল সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন পৌর প্রশাসক। যে সকল বাচ্চা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বা ভর্তি হবে, তাদের বাবা মার জন্ম নিবন্ধন মাস্ট লাগে ভর্তি হতে গেলে। তো সেক্ষেত্রে তারা যখন আবেদন করে তখন আইডি যে টোকেন নাম্বারটা পড়ে, সেই টোকেন নাম্বারটা আমাদেরকে দিয়ে গেলে আমরা কিন্তু এটা সঙ্গে সঙ্গেই ডিডিএলজি স্যারকে নক করে এটা দ্রুতই যেন দেওয়া যায় সেই কাজটা করছি। এত বড় ভুলের ঘটনা কিভাবে হলো তা জানতে কোনো তদন্ত কমিটি হয়নি, চিহ্নিত করা সম্ভব হয়নি জড়িতদের। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।